একটাই স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও। কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সকলেই মুখরিত হয়ে উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। কিন্তু হঠাৎ কেন ভারতীয়রা এত চটেছে মোদি সরকারের উপর? আচ্ছা, মোদি দাদাকে কেন তো টেনশন দেন না? তাকে টেনশন দিতে পারলে আপনাদের ভালো লাগে? একটা মানুষ কত টেনশন নিতে পারে ভাই? হ্যাঁ, তাকে এত টেনশন দিতেছেন, সে কত টেনশন নিতে পারে? সেটা একসময় টেনশনে মানে কমায় চলে যাবে। এই 5 মাসে যে পরিমাণ টেনশন তাকে দেওয়া হয়েছে গত 10 বছরেও। তো দেখেন, আল্লাহর মাই দুনিয়ার ভাই, আল্লাহর মাই দুনিয়ার ভাই। এই ড্রোন নিয়ে তো আপনারা অহংকার করছিলেন, বুঝলেন না? ড্রোন তো দেয় জানি বা খালি ড্রোন খুঁজেন লিখে এই যে খুন কাপাসি না, ভারতের জনগণের খুন কাপাসি না দিয়েছে এই ড্রোন বানাস। আমাদের বাবার ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাশ বের হয়ে গেছে। সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। ময়ূক, তুমি সাবধান হয়ে যাও। মোদি আর শুভেন্দু, তোমরা সাবধান হয়ে যাও। আগে তো আমরা 10 ট্রাক পাঠানোর চেষ্টা করেছি, আর মোদি তো মনে করছিল যে এই অঞ্চলে তাকে একেবারে এমন ক্ষমতা দেওয়া হবে যাতে চীনকেও তিনি টেক্কা দিতে পারেন। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আসার আগেই তিনি ভারতের কর নীতির সমালোচনা করেছেন, বলেছেন যে ভারতীয় পণ্য। ভারতের গণমাধ্যমগুলো বরাবরই কিন্তু নানান ধরনের নিউজ দিচ্ছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে কিছু ডাইমেনশন আসবে। তবে এত দ্রুত এই ধরনের ডাইমেনশন আসবে, এটার জন্য বাংলাদেশ কতটা। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের জিরো লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের পর এবার কাঁটাতারের কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। এতে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কিত রয়েছে লালমনিরহাটের পাটগ্রাম। আসসালামু আলাইকুম দর্শক। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেল না নরেন্দ্র মোদী। এদিকে আবার বাংলাদেশের লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাওয়াতেই 7 সিস্টার হুমকির মুখে। এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আচ্ছা, মোদি দাদাকে কেন তো টেনশন দেন না? তাকে টেনশন দিতে পারলে আপনাদের ভালো লাগে? একটা মানুষ কত টেনশন নিতে পারে ভাই? হ্যাঁ, তাকে এত টেনশন দিতেছেন, সে কত টেনশন নিতে পারে? সে তো একসময় টেনশনে মানে কমায় চলে যাবে। এই 5 মাসে যে পরিমাণ টেনশন তাকে দেওয়া হয়েছে গত 10 বছরেও এই পরিমাণ টেনশন শেখ হাসিনা দেয় নাই। শেখ হাসিনা শুধু সুযোগ সুবিধা দিয়েছে, টেনশন তো দেয় নাই। আমি জানি যে আপনাদের একটু ইন্ডিয়াকে টেনশন দিতে পারলে ভালো লাগে। এই ভালো লাগার কাতারে আমিও একজন, আমারও ভালো লাগে। দাদা বাবুদের টেনশন মানে আমাদের একটু শান্তি। হ্যাঁ, যত টেনশনে রাখা যাবে ততই আমাদের শান্তি বাড়বে। আমরা ইন্ডিয়াতে যাচ্ছি না চিকিৎসা নিতে, কলকাতার ব্যবসায়ীরা কান্নাকাটি শুরু করছে। চিনি দূষিত এই বলে আমরা চিনি আনতেছি না, পেঁয়াজ আলু পচে যাচ্ছে। এই পর্যন্ত থাকলে একটা জিনিস ছিল, সিস্টেমে ছিল। এখন ভাই কি দরকার আছে যুদ্ধ বিমান কেনা? তাও পাকিস্তানের কাছ থেকে। আমাদের এতটুকু একটা দেশ ভাই, আমরা কার সাথে যুদ্ধ করব? ইন্ডিয়ার সাথে? যে ইন্ডিয়া কিনা আমাদেরকে অঙ্গরাজ্য মনে করে, আর আমরাই কিনা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধ বিমান কিনতেছি, মানে অনেক কিছুই মানে আনতেছি আর কি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমরা ইন্ডিয়ার কাছে যুদ্ধ বিমান নিতাম, একটা ইউজ করা যুদ্ধ বিমান। শেখ হাসিনা গত 15.5 বছর যেগুলা করছে, ইন্ডিয়ার ইউজ করা অস্ত্র আমাদের দেশে বিক্রি করছে ইন্ডিয়া। টেনশনটা কোথায় এখনো বোঝেন নাই? টেনশনটা এইখানেই। ইন্ডিয়ার সব কিছু ধস নামছে শেখ হাসিনা ইন্ডিয়া যাওয়ার পর। গত ভিডিওতেও বলছি দাদা, আজকেও বলতেছি, তোমাদের দেশেই পৃথিবীর সব থেকে বড় কুফা বসবাস করে। তোমাদের টেনশন আরও বাড়বে। তোমাদের দেশ থেকে তাকে বিতাড়িত করো, তা না হলে টেনশন শেষ হবে না। আর মোদি দাদার ঘুম ঠিক মতো হবে না। কুফা কখনো শান্তি বয়ে আনতে পারে না। যে কুফা, সে কুফায় থাকে। পৃথিবীতে যেসব দেশের শেখ পরিবারের সদস্য আছে তারা অস্তিত্ব সংকটে পড়ছে। আর আজকে সেই কুফার যে প্রধান শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়ে ইন্ডিয়াও অনেক বড় বিপদের দিকেই যাচ্ছে। এর কথা মাথায় রাখবেন। ইন্ডিয়ার সব থেকে বড় সীমান্ত হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ যদি ইন্ডিয়ার শত্রু হয়, ইন্ডিয়ার খবরই আছে। কারণ বাংলাদেশ শুধু যে ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র তা না, এটা ভূরাজনৈতিক দিকে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা মাথায় রাখতে হবে। তো এইসব দেশে যখন থান্ডারের মতো যুদ্ধ বিমান, তারপরে ড্রোন, আবার যদি পাকিস্তান থেকে আরও অস্ত্র কিনি, দাদা বাবুরা কি শান্তিতে থাকবে? হ্যাঁ, একটা মানুষকে এত টেনশন দেন না প্লিজ। এমনিতে চায়না ওদিক দিয়ে ওত পেতে বসে আছে, যে কোনো সময় হামলা করবে। পাকিস্তান ওত পেতে বসে আছে, আবার এখানে যদি বাংলাদেশও পাগলামি শুরু করে, দাদা বাবুরা কোথায় যাবে বলেন? আমাদের তো যাওয়ার মতো বঙ্গোপসাগর আছে। দাদা বাবুরা বঙ্গোপসাগরে আসতে আসতেই তো সব যাবো গা। এত টেনশন দিয়েন না।
যদিও আমাদের টেনশন দিতেই ভালো লাগে, তারপর একটু কমাই দেওয়া উচিত। সেহেতু মানুষ, মানবিক দিকেও বিবেচনা করতে হবে। ধন্যবাদ। আমাদের বাবার ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস্ট বের হয়ে গেছে, সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। ময়ূক, তুমি সাবধান হয়ে যাও। মোদি আর শুভেন্দু, তোমরা সাবধান হয়ে যাও। আগে তো আমরা 10 ট্রাক পাঠানোর চেষ্টা করেছি, এখন 1000 ট্রাক পাঠাবো। তোমরা আমাদের বাংলাদেশের বর্ডারে উস্কানি দিচ্ছ না, এখন আমরা 10 ট্রাক না 1000 ট্রাক অস্ত্র পাঠাবো তোমাদের মির 7 সিস্টারে। তোমাদের 7 সিস্টারে যে সমস্ত নাগরিকরা রয়েছে, এই নাগরিকরা ভারতের সাথে থাকতে চায় না। ওরা স্বাধীন সার্বভৌম একটা দেশ চায়, সেই দেশের জন্য ওরা সংগ্রাম করে চলেছে। মণিপুর, আসামে যে মেইতেই ভাইয়েরা সংগ্রাম করছেন, যে কুকি ভাইয়েরা সংগ্রাম করছেন, তোমাদের জন্য সুখবর চলে এসেছে। তোমাদের যা লাগবে মন খুলে বলবা, ভারতের সঙ্গে থাকবো না, বাংলাদেশের সাথে চলে যাব, মন খুলে বলবা। যেদিন মন খুলে চাইবা, প্রাণ খুলে চাইবা, ওই দিন আমরা দিতে বাধ্য থাকিব। টাকার মধ্যে যেমন লেখা থাকে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমরা তোমরা সাহায্য চাওয়ার সাথে সাথে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাহায্য করব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। ভারত আমাদেরকে খণ্ড বিখণ্ড করার জন্য পায়তারা করছে না। এই দেখেন, আমাদের বাবার ভাই বের হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন? আমাদের বাবার ভাই বের হয়ে গেছে, তোমাদের ট্রাস্ট বের হয়ে গেছে, সাবধান করছি, সময় থাকতে ভালো হয়ে যাও। আমরা সকলে জানি পাকিস্তান আমাদের শত্রু, এরা আমাদের সাথে নরক পিশাচের মতো ব্যবহার করেছে আমাদের সাথে। এটা জানতাম না, এটা ছিল সব গুজব। এইটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মাঝে এই গুজবটা দিয়েছে। যেমনটা করে এই 5 জুলাই 5 আগস্টের পরে আমরা যে সমস্ত প্রপাগান্ডা রিপাবলিক মিডিয়ার মাধ্যমে, আমাদের মলম বিক্রেতা ময়ূক রঞ্জনের মাধ্যমে আমরা যে সমস্ত প্রপাগান্ডা দেখেছি, এরকম প্রপাগান্ডা দিয়ে এরা পাকিস্তানকে আমাদের কাছে শত্রু বানিয়েছে। প্রকৃতপক্ষে এরা কখনো আমাদের শত্রু ছিল না। আমাদের শত্রু যদি এরা হতেন, আজকে এই দিনে, এই বিপদের দিনে এরা কখনো আমাদেরকে বলতো না আমার পাকিস্তানে যে অ্যাটম বোম, পারমাণবিক বোমা আছে, এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশি ভাইদের। ওরা যদি আমাদের বন্ধু না হতো, তাহলে এরা বলতো না পাকিস্তানে যে সমস্ত অস্ত্র আছে সব অস্ত্র আমার বাংলাদেশি ভাইদের। এটাই প্রমাণ করে ওরা আমাদের ভাই। কারণ বিপদের দিনে যে বন্ধু, সেই প্রকৃত বন্ধু। ঠিক আছে? এই জন্যই আমি বলছি, আরো একটা কথা বলি, পাকিস্তান সম্বন্ধে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা যে প্রপাগান্ডা, যে নেগেটিভ ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে দাড়ি টুপি পরলেই সে রাজাকার, আলবদর আলসামস। আমি বলছি জামাতের ভাইরা, শিবিরের ভাইরা, তাহলে সবাই আপনার রাজাকার, আলবদর, আপনার পাকিস্তানের জারসের সন্তান। শেখ হাসিনা বলার চেষ্টা করেছে এটা। আমি বলছি এরা প্রকৃতপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক। এরা কখনো বাংলাদেশকে দ্বিখণ্ডিত হওয়ার জন্য ওরা চায়নি। ভারত আমাদেরকে প্রি প্ল্যান করে আমাদেরকে খণ্ড বিখণ্ড করেছে, যেমন পাকিস্তানকে দুভাগ করেছে। অনেকেরই ধারণা যে ডোনাল্ড ট্রাম্পের জামানায় মোদি অত্যন্ত গুরুত্ব পাবেন, চীন উপেক্ষিত থাকবে। সেই কারণে বেশ ডোনাল্ড ট্রাম্প জেতার পর ভারতে একটা উল্লাস দেখা গিয়েছিল, ভারতের ক্ষমতাসীনদের মধ্যে উল্লাস দেখা গিয়েছিল। আর মোদি তো মনে করছিল যে এই অঞ্চলে তাকে একেবারে এমন ক্ষমতা দেওয়া হবে যাতে চীনকেও তিনি টেক্কা দিতে পারেন। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আসার আগেই তিনি ভারতের কর নীতির সমালোচনা করেছেন, বলেছেন যে ভারতীয় পণ্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কর যেভাবে রিল্যাক্স, উদার, কিন্তু আমেরিকার পণ্য ভারতে ঢোকার ব্যাপারে কড়াকড়ি বা উচ্চ শুল্ক কর, তার সমালোচনা করেছেন। কর খেলাপি বলেছেন, অনেক রকম শব্দ তিনি ইউজ করেছেন। এবং যেই ডলারকে উপেক্ষা করা, সেই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিফলন দেখা যাচ্ছে যে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কাদেরকে দাওয়াত দেবেন, বিশ্ব নেতাদেরকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে
ভারতের প্রতিবেশী চীনের প্রেসিডেন্ট শিকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু এখনো নরেন্দ্র মোদীর নাম সেখানে নেই। এটা হচ্ছে খুব ইঙ্গিত দেয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে তার যে নতুন চেহারা, সে আঙ্গিকটা বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মেলির নাম আছে। এর মধ্যেই মিলেই 1 মাস আগেই নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চলতি মাসের শুরুর দিকে মেলোনি ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লোগো রিসোর্টে যান। ট্রাম্প তাকে তখন এক দুর্দান্ত নারী হিসেবে অভিহিত করেছিলেন। শপথ অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলোনির কার্যালয় থেকে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না। চীনের প্রেসিডেন্ট আমন্ত্রিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের হুবু প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত মাসে ফক্স নিউজকে বলেছিলেন, এই অনুরোধ সির সঙ্গে খোলাখুলি আলোচনায় ট্রাম্পের আগ্রহকে ইঙ্গিত করছে। ওয়াশিংটনের বেজিং দূতাবাস থেকে এখন আমন্ত্রণ পত্র পাওয়া না পাওয়ার বিষয়টি কিংবা শি সাড়া দিয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা প্রেসিডেন্টের উপস্থিত হওয়ার নজির নেই। শি জিনপিং চাইলেও তার উপস্থিতি থাকার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কড়াকড়ি নিয়ম অনুসরণ করে। ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায়, কিন্তু শি উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান। গত সপ্তাহের সংবাদ মাধ্যমে ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, শির সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছেন ভাইস প্রেসিডেন্ট হান জেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যাই হোক, মোট কথা, এই অঞ্চলের যে কূটনীতি তাতে বোঝাই যাচ্ছে যে প্রেসিডেন্ট হবার পর ডোনাল্ড ট্রাম্প অন্যভাবে আবির্ভূত যাচ্ছেন। তিনি এশিয়ার মধ্যে শক্তিধর দেশ চীনের প্রেসিডেন্টকে যেভাবে মূল্যায়ন করছেন, সেইভাবে তিনি নরেন্দ্র মোদীকে মূল্যায়ন করছেন। এটা খুবই সিগনিফিক্যান্ট। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের পুরো খারাপ অবস্থা হবে। তো দেখেন, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এই ড্রোন নিয়ে তো আপনারা অহংকার করছিলেন না? ড্রোন তো দায়া জান, এবার খালে গিয়ে ড্রোন খোঁজেন কে? এই যে খুন কাপাসি না, ভারতের জনগণের খুন কাপাসি না দিয়ে যে এই ড্রোন বানিয়েছেন 125 কোটি টাকা 1-2 ঘন্টার ভিতরে গায়া, 1-2 ঘন্টার ভিতরে গায়া। তো মোদী সাহেব তো পড়ছে আরেক ভারী বিপদে। মোদী সাহেবের এই বছরটা খুবই খারাপ যাবে, বুঝছেন? ওদিক দিয়ে ইলন মাস্ক দিতেছে বাস পিছন দিয়ে, তারপর ডোনাল্ড ট্রাম্প একটু কয়েকদিন পরে দেবে, 2-4 মাস যাক না কেন, ডোনাল্ড ট্রাম্পও বাস দেওয়া শুরু হবে। তা এখন রাহুল গান্ধী তো ওই 15 বছর ধরে বাস দিয়েই যেতেছে তারে, বুঝছেন? তো নতুন করে একটা বাস দিলে গিয়ে এখানে গিয়ে তো এখন ইন্ডিয়ার জনগণ তো এটা ভাই সাধারণভাবে নিবে না। তাদের খুন কাপাচ্ছে না, পয়সা যদি এইভাবে নষ্ট করে, বুঝছেন, যে ড্রোন বানায় তারা ওই বাংলাদেশকে ঘায়ল করে দেবে, বাংলাদেশকে খতম করে দেবে, এরকম হুমকি ধুমকি দিতেছে তাদের পলিটিশিয়ানরা। তো ভাই এমনি তো আর হয় না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ড্রোনটার সাইজ আমি কিছুদিন আগে দেখলাম, বুঝছেন? তো তারা বলতেছে ড্রোনটা একটু দেখি আপনাদের দেখায়, এইটা হলো ড্রোনটা নাকি আসল ড্রোনটা, এই হলো ড্রোন, তাই না? আচ্ছা, তো এখন এরা বলতেছে এটা বলে 450 কেজি ওজন এটা বহন করতে পারে। 450 কেজি ভাই, মানে বাড়ির ধারে না। আপনাদের কি ভাই দেখে মনে হয় এটা 450 কেজি ওজন বহন করার মতো একটা ড্রোন? আমার তো মনে হয় না। এইটা মানে চাপা ছাড়ছে, বুঝছেন? এই যে মানে আর ওই ড্রোনটা তো মনে হয় যেন অপুষ্টিতে ভুগতেছে। দেখছেন কেউ না একটা চিকটা চাকটা মানে কাঙ্গাল টাইপের ড্রোন, বুঝছেন, ইন্ডিয়া যেটা বানাইছে। তো এখন এই ড্রোন দেখে তো আমার কাছে মনে হয় না 450 কেজি গোলা বারুদ বোম টোম এগুলি এটা বহন করতে হবে। তারা চাপাবাজি করে চালাইতেছে এটাতে।
আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাই ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হলো প্রাণ ঢালা শুভেচ্ছা। ভাই আজকে ভিডিওটা আপনাদের জন্য না, বুঝছেন, আজকে ভিডিওটা হলো আমাদের শুভেন্দ্র বাবু, ওই যে পশ্চিমবঙ্গের যে আছে না, পার্লামেন্ট আছে না, তো সে বিরোধী দলীয় নেতা, আমাদের বিজেপি মোদির খুব কাছের লোক, উচ্চ পদস্থ একজন পলিটিশিয়ান। তো সেই পলিটিশিয়ান শুভেন্দ্র বাবু কিছুদিন আগে ওই যে একটা ভিডিও করে বাজারে ছাড়লো না, তো কোন জায়গায় গিয়েছিল মিষ্টির দোকান উদ্বোধন করার জন্য। তো সেখানে গিয়ে শুনলো যে বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেয়, বাংলাদেশকে খতম করার জন্য আমাদের 10টা ড্রোনই যথেষ্ট, বাংলাদেশকে খতম করার জন্য 10টা ড্রোনই যথেষ্ট। আর আমাদের ট্যাঙ্ক কামান যা কিছু আছে দেখলেন তো ভাই, কত তুচ্ছতা ছিল। বড় মনে বড় কষ্ট নিয়ে একটা ভিডিও আমি এর আগে করছিলাম না, দেখছেন আপনারা, যে ড্রোন পাঠান 10টা ড্রোন পাঠান, আসি আমরা রেডি আছি ড্রোনের জন্য। আপনি দেখছেন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ভিডিওটা করছি মাত্র 2 দিনও হয়নি, আজকে দেখি এই কাহিনী। ওই যে আমাদের আদানি আঙ্কেলের যে ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস আছে না হায়দ্রাবাদে, আমাদের আদানি সাহেবের কিন্তু ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস আছে, বিশাল বড় একটা কোম্পানি আছে হায়দ্রাবাদে। তো সেইখানে তারা একটা ড্রোন বানাইছে, তারা একটা না বেশ অনেকগুলি বানাইছে। তো গতকাল ছিল তাদের টেস্ট পিরিয়ড, ড্রোন বানাইলে তো হইব না, তো টেস্ট করতে হইব। তো সেই ড্রোন উড়াইছে টেস্ট করার জন্য যত এই যে বিমান বাহিনী, নৌবাহিনীর যত উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে, ওই যে পিছনে ছেড়ে দিচ্ছে আপনারা দেখেন, তো যত উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই তো আইছে, বিশাল বড় ড্রোন বানাইছে বাংলাদেশকে খতম করার জন্য। যে ড্রোন তারা বাংলাদেশে পাঠাবে, ওই যে 10টা ড্রোনের কথা বলছিল না, আমি জানি না শুভেন্দ্র সাহেব তো আর ড্রোনের মডেল আর উল্লেখ করেনি, তো মনে এটার কথাই বলছি। তো এখন এটা তো টেস্ট করার জন্য আসছে সবাই মিলা। তো ওখানে যাদের যে গুজরাটে যে আর্মি বেজ আছে, তো ওখান থেকে উঠাইছে, উঠানোর পর ভাই 1-2 ঘন্টার ভিতরে ড্রোন তো গায়া, তো এখন ড্রোনে কি হয়েছে মানে বুঝতে তো পারছেন, আনারি লোকের হাতে ড্রোন পড়লে যা হয় আর কি, তো ঠিকঠাক মতো চালাইতে পারে না। ড্রোন চালাবে কোথেকে? ড্রোন জীবনে বানাইছে নাকি? বুঝছেন, আদানি জীবনে কিন্তু ড্রোন বানায়নি। আরে ভাই ড্রোন বানাবেন আপনি আমেরিকার কাছে আসেন, ওইখান থেকে ড্রোন বানানো শিখবে, গেছেন আবার ইসরায়েলের কাছে, বুঝছেন। তো ইসরায়েল মানে 2 নম্বর মাল দিয়ে দিছে ওদেরকে। তো কি ও মানে যত যন্ত্রাংশ আছে, মানে যত পার্টস আছে, ইনসাইড পার্টস অফ দ্য ড্রোন, এগুলো সবই শুনলাম বলে ইসরায়েল থেকে আছে। তো ইসরায়েল থেকে না, তো ড্রোনের উপরে যে খোলসটা আছে না, মেটাল পার্টটা, এরা ইন্ডিয়াতে বানায়, যার নাম দিচ্ছে এটা ইন্ডিয়ার ড্রোন। তো যাই হোক, চালক এটা তাদের সমস্যা। তো এখন সেই ড্রোন উঠাইছে 1-2 ঘন্টা যায়নি, সেই ড্রোন গেছে কই পেরা, সেই ড্রোন গেছে হলো খালে পইরা। তো এইটা তো দেখে আমার খুব মনে হাসি লাগলো ভাই। এই ড্রোন উড়ানোর 1-2 ঘন্টার ভিতরে যদি ড্রোন যায় খালে পেরা, মানে আমি ফাইজলামি করে গেছি খালে পেরা, কিন্তু কোথায় পড়ছে সেটা বিস্তারিত জেনে নিয়েন। তবে মনে হয় না কারো বাসা বাড়ির উপরে গিয়ে পড়ছে, যদি বাসা বাড়ির উপর পড়তো তো আদানির খবর ছিল। তো মনে করুন জঙ্গল টঙ্গল বা পাহাড় টাহাড় বা নদী সমুদ্রে গিয়ে পড়ছে। তো এখন এই ড্রোন নিয়ে শুভেন্দ্র বাবু আমাদেরকে বললেন 2 দিন আগে, কষ্টই লাগে ভাই, হইতে পারি আমরা গরিব ভাই, ইজ্জত বলে তো একটা কথা আছে, হতে পারে আমরা গরিব, ইজ্জত বলে তো একটা কথা আছে। আপনি 10টা ড্রোন পাঠাবেন আর আমরা বসে দেখুন, ড্রোন পাঠান, দেখছেন আল্লাহর মায়ের দুনিয়ার পান। ওই যে ড্রোন পাঠাবেন, ড্রোন টেস্ট করতে গেছেন, ড্রোন গেছে খালে পেরে। একটা ড্রোনের দাম 145 কোটি টাকা খরচ পড়ছে, একটা ড্রোনের দাম 145 টাকা খরচ পড়ছে। এখন ওই যে বিরোধী দলীয় নেতা আছে না, ওই যে লোকসভা পার্লামেন্টে, ওই যে আমাদের মোদি সাহেবের, তো ওই যে সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী নাকি, তো এখন সে তো চাচ্ছে নরেন্দ্র মোদী করতেছে, কি আঙ্কেল এটা কি কাম করলেন আপনি? আদানি জীবনে ড্রোন কিচ্ছু বানায়নি, ড্রোনের ডও জানে না, এই নতুন কোম্পানি দিয়েছেন আপনার ড্রোন বানানোর জন্য। আর এই যে খুন কাপাসিনা, ভারতের জনগণের খুন কাপাসিনা দিয়ে যে এই ড্রোন বানিয়েছেন 145 কোটি টাকা 1-2 ঘন্টার ভিতরে তো গায়া, তো মোদি সাহেব তো পড়ছে আরেক ভারী বিপদে। মোদি সাহেবের এই বছরটা খুবই খারাপ যাবে, বুঝছে। ওদিক দিয়ে ইলন মাস্ক দিতেছে বাস পিছন দিয়ে, তারপরে ডোনাল্ড ট্রাম্প একটু কয়েকদিন পরে দেবে, 2-4 মাস যাক না কেন, ডোনাল্ড ট্রাম্পও বাস দেওয়া শুরু হবে। তো এখন রাহুল গান্ধী তো ওই 15 বছর ধরে বাস দিয়েই যেতেছে তারে, বুঝছেন। তো নতুন করে একটা বাস দিলে গিয়ে এখানে গিয়ে, তো এখন ইন্ডিয়ার জনগণ তো এটা ভাই সাধারণভাবে নিবে না, তাদের খুন কাপাচ্ছে না পয়সা যদি এইভাবে নষ্ট করে, বুঝছেন, যে ড্রোন বানায় তারা ওই বাংলাদেশকে ঘায়ল করে দেবে, বাংলাদেশকে খতম করে দেবে, এরকম হুমকি ধুমকি দিতেছে তাদের পলিটিশিয়ানরা। তো ভাই এমনি তো আর হয় না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ড্রোনটার সাইজ আমি কিছুক্ষণ আগে দেখলাম, বুঝছেন। তো তারা বলতেছে ড্রোনটা একটু দেখি আপনাদের দেখায়, এইটা হলো ড্রোনটা নাকি, আসুক ড্রোনটা, এই হলো ড্রোন, তাই না? আচ্ছা, তো এখন এরা বলতেছে এটা বলে 450 কেজি ওজন এটা বহন করতে পারে। 450 কেজি ভাই, ভাববা মানে বাড়ির ধারে না। আপনাদের কি ভাই দেখে মনে হয় এটা 450 কেজি ওজন বহন করার মতো একটা ড্রোন? আমার তো মনে হয় না। এইটা মানে চাপা ছাড়ছে, বুঝছেন।
এই যে মানে আর ওই ড্রোনটা তো মনে হয় যেন অপুষ্টিতে ভুগতেছে। দেখছেন কেউ একটা চিকটা চাকটা মানে কাঙ্গাল টাইপের ড্রোন, বুঝছেন, ইন্ডিয়া যেটা বানাইছে। তো এখন এই ড্রোন দেখে তো আমার কাছে মনে না 450 কেজি গোলা বারুদ বোম টোম এগুলো এটা বহন করতে হবে। দেখ তারা চাপাবাজি করে চালাইতেছে এটারে। তারপরে এটা একটানা বলে 30 ঘন্টা 32 ঘন্টা উঠতে পারে, বুঝছেন। আমি জানি না 30 ঘন্টা 32 ঘন্টা দুনিয়ার কোন ড্রোন উড়ে, তো তারা তো বলতেছে এইটা উড়ে। তো দেখ এগুলো সবই চাপাবাজি করতেছে। তো এই ড্রোনটার কথাই তারা বলছে, ওই যখন উঠছে না উড়ার সময় তো বলবে না ভিডিও টিডিও করে না, এগুলো দেখাই দেবো না, পাবলিককে দেখাই দেবো না, ইন্ডিয়ার জনগণকে দেখাই দেবো না যে দেখো বাড়াইছে একটা ড্রোন। এটার 10টা পাঠাবো কোথায়? বাংলাদেশে গায়া খাতাম করে দেবো, বাংলাদেশে তামা করে দেবো বাংলাদেশে। তারপরে বাংলাদেশে 10টা পাঠালে পাকিস্তানে তো পাঠিয়ে দেবে। তো পাকিস্তানের জন্য আরো, পাকিস্তানের অবশ্য 10টাই হইব না, বুঝছেন, বাংলাদেশে 10টা হইলেও হতে পারে, কিন্তু পাকিস্তানে পাঠিয়ে দিলে আমরা 40-50টা লাগে। তো যাই হোক তারা এখন পাশে হলো চায়না, তো চায়নাকেও খাতাম করতে হলে তো না, ওটা 40-50টা হবে না, পাকিস্তানে 40-50টা হলেও চায়নাতে হবে না, চায়নাতে 200-400 লাগে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং মোদির এই খারাপ সময় সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।